প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন টপিকে ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকে ক্লাস নেবেন আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 15তম ব্যাচের মেধাবী ছাত্র জনাব ডাক্তার হামিমউদ্দিন ভাই। আমাদের আলোচক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো সকল পার্টিসিপেন্ট ভাইদের প্রতি, ভাই বোনদের প্রতি অনুরোধ, যেহেতু অনেকদিন পরে ক্লাস আবার শুরু হচ্ছে, অনেকে হয়তোবা এর গুরুত্ব বা অনেকেই কিছুটা ব্যস্ততা প্রাধান্য সহ এখানে এখনো অংশগ্রহণ করতে পারেন নাই। আমি আপনাদের মাধ্যমে দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করব যে আমাদের আশেপাশে যারা এখনো অংশগ্রহণ করেন নাই পরিচিতদের মধ্যে, তাদেরকে আমরা দ্রুত লিঙ্কটি শেয়ার করব এবং তাদেরকে এখানে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমরা যেন সকলে উদ্যোগ গ্রহণ করি এবং বলি। তাহলে দেখা যাবে পার্টিসিপেন্ট আরো বেড়ে যাবে এবং সবাই এই ক্লাস থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা শুরুতেই কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত ভাবে তেলাওয়াত শুনবো। তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় ভাইকে দেই, গোলাম রব্বানী ভাই। গোলাম রব্বানী ভাইয়ের তেলাওয়াত অনেকদিন শোনা হয় না। গোলাম রব্বানী ভাই কি তেলাওয়াত করা সম্ভব হবে? গোলাম রব্বানী ভাই, আসসালামু আলাইকুম। জি মোহতারাম, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম একটু তেলাওয়াত। আমি একটু অসুস্থ। হ্যাঁ, আচ্ছা সাথে আচ্ছা, একটু অসুস্থ, একটু হালকা অ্যাক্সিডেন্ট করছি। একটু অসুস্থ আল্লাহ আছি। তাআলা সুস্থতা দান করুক এবং পালামতিপুর থেকে আমার প্রিয় রকিবুল ইসলাম রকি ভাই। রকি ভাই, জি আছি। জি মোহতারাম, অনেকদিন পরে আপনার কণ্ঠস্বর। জি, তেলাওয়াত করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, শুকরিয়া রকিবুল ইসলাম রকি ভাইকে সুন্দর তেলাওয়াত করার জন্য। এই পর্যায়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। ক্লাস নেবেন আমাদের সম্মানিত প্রিয় ভাই, 15তম ব্যাচের মেধাবী ছাত্র ডাক্তার মোহাম্মদ হামিমউদ্দিন ভাই। এই পর্যায়ে ক্লাস পরিচালনা করার জন্য, ক্লাস শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকে ক্লাসের সম্মানিত লেকচারার, আমাদের একান্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ হামিমউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত ডক্টর বৃন্দ, আপনারা অবশ্যই ইতিমধ্যেই জেনেছেন যে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কোলিলিথিয়াসিস এন্ড ইটস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আমরা এর উপরে একটা বিস্তারিত ক্লাস আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন সবাই। তার আগে আমি একটু জেনে নিতে চাই আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আহসান হাবিব ভাই। জি, এটা তো রেকর্ড হচ্ছে তাই না? জি রেকর্ড হচ্ছে। রেকর্ডের এই অংশটুকু আমরা কেটে দেব ইনশাআল্লাহ। রেকর্ড করছি। সম্মানিত ভাইরা, জি সম্মানিত ডক্টর বৃন্দ, আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে কোলিলিথিয়াসিস নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই দেখে নিতে চাই আসলে কোলিলিথিয়াসিসের কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই কথা বলবো ইনশাআল্লাহ গল ব্লাডারের উপরে আলোচনা করব। প্রথমে অ্যানাটমি, ফিজিওলজি এবং
গলব্লাডারের নরমাল অ্যানাটমিক্যাল ভেরিয়েশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ল্যাবরেটরি এটা ডায়াগনোসিস, হচ্ছে গলব্লাডারের উপরে। এটা হচ্ছে গলব্লাডারের উপরে। দেন গলব্লাডারের ডিজিজগুলো নিয়ে কিছুটা কথা বলবো। বিশেষ করে কোলিলিথিয়াসিসের উপরে আমরা স্পেসিফিক ভাবে কথা বলবো, এবং হচ্ছে স্কোপ ইন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিতে আমাদের কতটুকু সুযোগ আছে এই ডিজিজের ট্রিটমেন্ট করার, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আসলে আমরা যদি গলব্লাডার সম্পর্কে ধারণা নিতে চাই, তাহলে আমরা আমরা যেহেতু সবাই এখানে বিএইচএমএস ডক্টর, আমরা বিষয়টা খুব ক্লিয়ারলি জানি যে আমাদের গলব্লাডারটা কোথায় অবস্থিত। গলব্লাডার যদি কোথায় অবস্থিত এটা জানতে হয়। গলব্লাডার কোথায় অবস্থিত এটা আমাদেরকে জানতে হলে আমাদের যে অ্যাবডোমেনের যে 9টা রিজিয়ন আছে, আমরা অ্যানাটমিতে পড়ে এসেছি, 9টা রিজিয়ন সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। এবং এখানে আমাদের স্ক্রিনের মধ্যে একটা ছবি আছে, ছবির মধ্যে আমরা দেখতে পাই একদমই মাঝে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আমেরিকাল রিজিয়ন, এবং তার নিচে সেন্ট্রালি একদম নিচে হচ্ছে আপনার হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, এবং হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক। এই যে এই যে রিজিয়ন গুলো আছে, রাইট লাম্বার, লেফট লাম্বার, এবং রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক। তো এটার মধ্যে আমাদের যে ট্রান্সপাইলোরিক প্লেনটা হচ্ছে নরমালি আমাদের যে স্টোমাকের পাইলোরাস আছে, এই পাইলোরাসকে ক্রস করে যায়। আমরা জানি এই ট্রান্সপাইলোরিক প্লেনের মেইন যে আমরা যদি এটা মেজারমেন্ট চিন্তা করি, আমাদের যে সুপ্রাস্টার্নাল নচ বা জুগুলার নচ বলে, আমরা এখানে জাস্ট ছবির মধ্যে আমি দেখাচ্ছি যে সুপ্রাস্টার্নাল নচ থেকে আপার পার্ট অফ দ্য কিউবিক সিম্পাইসিস, এটাকে যদি আমরা হাফ করি, মাঝে যদি ডিভাইড করি, যে একটা লাইন আমরা হরাইজন্টালি, that is transpyloric plane, এটা ফার্স্ট লাম্বার ভার্টিব্রাকে মিট করে, আপনার হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। আর হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। এখানে আরেকটা বিষয় আছে, ট্রান্সটিউবারকুলার প্লেন। এটা হচ্ছে আমাদের যে ইলিয়াক ক্রেস্ট আছে, ইলিয়াক ক্রেস্টকে মিট করে, এবং নাম্বার 5 ভার্টিব্রা এই লেভেলে ট্রান্সটিউবারকুলার প্লেনটা থাকে। আর দুই পাশে দুইটা ক্লাভিকুলার লাইন, যে আমাদের ক্লাভিকল আছে, ক্লাভিকুলার মাঝ বরাবর নিচের দিকে দুইটি, এভাবে করে মেইনলি হচ্ছে ডিভাইড করা হয় অ্যাবডোমেনের 9টা রিজিয়ন। তো এই 9টা রিজিয়ন সম্পর্কে আমরা একটু ধারণা অবশ্যই সবার আছে, আমরা সবার জেনে নিলাম। এখানে যে ট্রান্সটিউবারকুলার প্লেনের কথা বলছি, আপনারা চাইলে কিন্তু ওই ট্রান্সপাইলোরিক প্লেন থেকে কিউবিক সিম্পাইসিস, এটাকেও যদি আমরা ডিভাইড করি, মাঝে যে একদমই হাফ পার্ট, এই মানে বরাবরই হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন, এটা লাম্বার 5 ভার্টিব্রাকে মিট করে পেছনের দিকে, আপনার পোস্টেরিয়রলি। দেন আমরা যে হেপাটোবিলিয়ারি সিস্টেম, গলব্লাডার হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেমেরই একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে লিভার, গলব্লাডার এবং বাইল। আমরা আমাদের যে সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট ইন হোমিওপ্যাথির এই মাসের যে 4টা ক্লাস আমরা নিব শিডিউল করেছি, হেপাটোবিলিয়ারি সিস্টেমকে নিয়ে আমরা মেইনলি প্ল্যান করেছি। আমরা চেষ্টা করব যে পর্যায়ক্রমে প্রত্যেকটা সিস্টেম বাই সিস্টেম আমরা আলোচনা করব। আমরা এখানে লিভার, গলব্লাডার এবং বাইল ডাক্ট এই তিনটা বিষয় আছে। আমরা এখানে স্পেসিফিক আজকে গলব্লাডার নিয়ে কথা বলবো। চলে যাই গলব্লাডারের অ্যানাটমি। হোয়াট ইজ গলব্লাডার? যদি আমরা একটা ডেফিনিশন দেখতে চাই, হোয়াট ইজ গলব্লাডার? Gallbladder is a tear shape, মানে জাস্ট লেবুর মতো একটা অর্গান, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্গান। এটাকে বলছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্গান। কেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্গান? মানে এটা আমাদের ডাইজেশনে একটা মেজর রোল প্লে করে, সেজন্যই এই বিশেষ করে লিভার, গলব্লাডার এগুলো সবই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল
অর্গানের মধ্যেই লোকেটেড উইথিন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন। আমরা যে এতক্ষণ হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন বলেছি এটাকে আমরা রাইট আপার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমেনও বলা যেতে পারে। অ্যাবডোমেনের ডান পাশের অংশ রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন or in the right upper quadrant of the abdomen. লোকেশন এটা কোথায় লোকেট করে মানে কোথায় থাকে গল ব্লাডারটা, ইট লাইজ ইন দ্য গল ব্লাডার ফোসা। আমরা সবাই জানি যেহেতু আমি just করতে এই কথাগুলো বলে দিতে হয়। It lies in the gall bladder fossa formed between the between the inferior aspects aspects of the right and quadrant lobe of the liver. আমাদের লিভারের নিচের নিচের দিকে একটা অংশ আছে, বিশেষ করে আপনার যেটাকে আমরা বলি গল ব্লাডার ফোসা। এই গল ব্লাডার ফোসার এই ব্লাডার ফোসার মধ্যে মেইনলি হচ্ছে গল ব্লাডারটা থাকে, যেটা হচ্ছে ইনফেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য রাইট আপ এন্ড কোয়াড্রেন্ট লোব। আমাদের লিভারে তো রাইট লোব, লেফট লোব, কোয়াড্রেন্ট লোব, একটা লোব। তো পিওর গল ব্লাডার is located in the right upper quadrant of your abdomen. আমরা যদি অ্যাবডোমেন চিন্তা করি তাহলে রাইট আপার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমেন অথবা রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে। আচ্ছা, এখন এটা মেজারমেন্ট লেংথ হচ্ছে নরমাল লেংথ হচ্ছে গল ব্লাডারের 10 to 12 সেন্টিমিটার। আমরা যদি আল্ট্রাসোনোগ্রামে পাঠাই দেখব যে আল্ট্রাসোনোগ্রামে এটা একটা মেজারমেন্ট করে দিবে যে গল ব্লাডারের লেংথ কত। 10 to 12 সেন্টিমিটার হচ্ছে নরমাল। যদি 12 সেন্টিমিটারের থেকে বেশি হয় তাহলে বুঝতে হবে প্রবলেম আছে, এবং এটাকে বলা হচ্ছে ইলংগেটেড। কোনো প্রবলেম আছে এবং এটাকে বলা হচ্ছে ইলংগেটেড। ইলংগেটেড যদি হয় তাহলে এটার ক্লিনিক্যাল মানে বিষয় কি আছে, মানে ইলংগেটেড হলে কি অসুবিধা হচ্ছে? নরমালি গল ব্লাডার ইলংগেটেড হবে যখন কোনো স্টোন বা প্রবলেম দেখা দেবে গল ব্লাডারে, তখন ইলংগেটেড। তো যদি ইলংগেটেড লেখা থাকে তাহলে ভ্যালু আছে ওয়াইড। এটার ডায়ামিটার বা পাশ হচ্ছে 3 to 5 সেন্টিমিটার। এটাও যদি 5 সেন্টিমিটারের বেশি হয় তাহলে সেটা ডিস্টেন্ডেড ধরা হয়, এবং ডিস্টেন্ডেড হলে এটা অবশ্যই ক্লিনিক্যালি এটার ইম্পর্টেন্স আছে। ডিস্টেন্ডেড হলে কেন ডিস্টেন্ডেড হলো এটা বের করতে হয় তখন। তাহলে এরপরে আমরা দেখি গল ব্লাডারের ক্যাপাসিটি। গল ব্লাডারের ক্যাপাসিটি 30 to 50 ml ইন ক্যাপাসিটি। জি এখন শোনা যাচ্ছে? এখন শোনা মাঝে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছে নেট, নেটের প্রবলেমের জন্য। জি, ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml ইন ক্যাপাসিটি। জি, ক্যাপাসিটি হচ্ছে 30 to 50 ml ইন ক্যাপাসিটি, মানে হচ্ছে গল ব্লাডার টোটাল 30 থেকে 50 যেটা আমাদের পিত্তরস থাকতে পারে। এখানে একটি বিষয় আমরা দেখতে হবে সেটা হচ্ছে গল ব্লাডারের নরমাল ওয়াল থিকনেস। গল ব্লাডারের যে ওয়াল আছে আমরা দেখতে হবে গল ব্লাডারের থিকনেস। গল ব্লাডারের যে ওয়াল আছে সেই ওয়ালের একটা থিকনেস যেটা হচ্ছে নরমাল ওয়াল থিকনেস বলে, সেটা হচ্ছে লেস দ্যান 3 মিলিমিটার ইন ফাস্টিং। মানে আপনারা যদি খালি পেটে এটা মোর দ্যান 3 মিলিমিটার, যদি এটা 3 মিলিমিটারের বেশি হয়, মোর দ্যান 3 এই থিকেন্ড হলেও কিন্তু আমাদের এটা ক্লিনিক্যালি অবশ্যই ইম্পর্টেন্স আছে। যদি থিকেন্ড হয় স্বাভাবিকভাবে থিকেন্ড হয় না, থিকেন্ড হলে চিন্তা করতে হবে, থিকেন্ড হয় স্বাভাবিকভাবে ঠিক হয় না, থিকেন্ড হলে চিন্তা করতে হবে হয় গল ব্লাডারে স্টোন আছে, গল ব্লাডারে কোনো অ্যাবনরমালিটি ক্লিনিক্যালি কোনো প্রবলেম আছে। ইন ফাস্টিং ইফ গল ব্লাডার ওয়াল থিকনেস যদি লেস দ্যান 2 মিলিমিটার হয় তাহলেও বুঝতে হবে গল ব্লাডারটা অ্যাবনরমালি কন্ট্রাক্টেড। গল ব্লাডারে অ্যানাটমিক্যালি গল ব্লাডারে কোনো প্রবলেম আছে, কন্ট্রাক্টেড। গল ব্লাডারকে নিয়ে আমরা যদি আরেকটু চিন্তা করতে চাই, গল ব্লাডারের তিনটা পার্ট, আন্ডাস, বডি এবং নেক। এবং গল ব্লাডারের বেশ কিছু স্ফিংক্টার থাকে। আমরা স্ফিংক্টার কোলেডোকাস, বাইল ডাক্ট স্ফিংক্টার প্রেজেন্ট, যেটা বাইল ডাক্ট স্ফিংক্টার প্রেজেন্ট ইন দ্য এন্ড অফ বাইল ডাক্ট। যে টোটাল ট্রি আছে, আমাদের এই যে গল ব্লাডারের যে টোটাল এখানে সবাই জানি ট্রি আছে, biliary ট্রি। আমরা এখানে সবাই জানি যে biliary ট্রিটা স্বাভাবিকভাবেই আমাদের লিভার থেকে প্রথম মানে রাইট হেপাটিক ডাক্ট এবং হেপাটিক ডাক্ট দুটো মিলে কমন হেপাটিক আর কমন হেপাটিক ডাক্ট, আর হচ্ছে গল ব্লাডার থেকে যে ডাক্ট দ্যাট ইজ সিস্টিক ডাক্ট। এই দুটো মিলে হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট কমন বাইল ডাক্ট এবং হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই দুইটা মিলে হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। আমাদের এই biliary ট্রিটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে ওপেন হয়। এই পাথওয়েটাও আমাদেরকে কিন্তু
সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামি এখানে ওপেন হয়, আমাদের কিন্তু কয়েকটা স্ফিংক্টার এখানে জানতে হবে। প্রত্যেকটা জায়গায় ওপেনিং এর জায়গায় একটা করে স্ফিংক্টার থাকে। যেমন এখানে স্ফিংক্টার কোলেডোকাস, তো তারপর হচ্ছে স্ফিংক্টার অফ অডি, এই বিষয়গুলো আছে। স্পাইরাল বাল্ব অথবা বাল্ব অফ এস্টার আছে, এখানে এটা স্ফিংক্টার হচ্ছে ওপেনিং এর গলব্লাডারের নেক থেকে সিস্টিক ডাক্টে ওপেন হওয়ার সময় জায়গায় একটা একটা ভালভ থাকে। করে স্ফিংক্টার। এছাড়া গলব্লাডারে যে আর্টারি, ভেন, যে আর্টারি, ভেন এগুলো মেইনলি হচ্ছে হেপাটিক সিস্টিক অ্যান্ড আর্টারি, পোর্টাল ভেন, হেপাটিক অ্যান্ড পোর্টাল ভেন এবং সিস্টিক প্লেক্সাস অফ নার্ভ। এগুলো আমরা ইন শর্ট এগুলো কথা বলে আমরা ইন শর্ট কথা বলে আমরা মেইনলি চলে যাব বাইল ডাক্ট বাইল ডাক্ট অ্যানাটমি এন্ড ফিজিওলজি। এটা অলরেডি এটার মধ্যে আমাদের একটা বিষয় ইম্পর্টেন্ট আমরা যদি গলব্লাডারের সাইজ আমরা যে গলব্লাডারের দেখলাম গুলো কোনটা কত আমরা সেন্টিমিটার, দেখলাম যে কোনটা কত সেন্টিমিটার, কারণ কোনটা কত। হচ্ছে আমরা যে এখানে এর কারণ হচ্ছে আমরা যে এখানে স্টোন নিয়ে পড়াশোনা করব, স্টোনের সাইজ কত হলে, দেখি। যেমন আমরা এখানে একটা বিষয় দেখি যে এবার আমরা বাইল ডাক্ট নিয়ে যে এবার আমরা বাইল ডাক্ট নিয়ে কথা বলছি। বাইল ডাক্ট, বাইল ডাক্ট হচ্ছে বাইল ডাক্টের এখানে বাইল ডাক্ট হচ্ছে আপনার আমরা স্বাভাবিকভাবেই হচ্ছে এই একদম গলব্লাডার থেকে শুরু করে বাইল ডাক্ট সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামি, আমরা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামি যতটুকু ওপেন হয়, টোটাল এরিয়াটার লেংথ হচ্ছে 8 সেন্টিমিটার ডায়ামিটার হচ্ছে এবং ডায়ামিটার হচ্ছে অন এভারেজ 6 মিলিমিটার। কিন্তু গলব্লাডার থেকে আমাদের এই কমন হেপাটিক ডাক্টে, গলব্লাডার কমন থেকে হেপাটিক সিস্টিক ডাক্টে ডাক্টে এসে যে কমন হেপাটিক ডাক্টে ওপেন হয়, এই অংশটুকুর সিস্টিক ডাক্টে এসে যে কমন হেপাটিক ডাক্ট, এই অংশটুকুর ডায়ামিটার হচ্ছে অনলি 2 to 3 মিলিমিটার, only 2 to 4 2 to 3 মিলিমিটার। সিস্টিক ডাক্ট এর লেংথ হচ্ছে 2 to 4 সেন্টিমিটার আর ডায়ামিটার হচ্ছে 2 to 3 মিলিমিটার। তো আমাদেরকে এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের কতটুকু স্টোন এদিক দিয়ে বের হয়ে যেতে পারে সেটা জানার জন্য 2 to 3 মিলিমিটার। আচ্ছা, এটা আমাদের অ্যানাটমিক্যাল এই যে একটা বিষয়, যে এই অ্যানাটমিটা তো আমাদের জানতে হবে। দেন আমরা সামনের দিকে যাই। এরপরে আসি কিছু বিষয় আছে অ্যানাটমিক্যাল ভেরিয়েন্টস। নরমালি গলব্লাডারে কিছু অ্যানাটমিক্যাল ভেরিয়েন্টস আছে। একটা অ্যানাটমিক্যাল ভেরিয়েন্টস এর মধ্যে এট ফার্স্ট হচ্ছে ফ্রিজিয়ান ক্যাপ। গলব্লাডার ফ্রিজিয়ান ক্যাপ, ফ্রিজিয়ান ক্যাপ, আচ্ছা ফ্রিজিয়ান ক্যাপ, আমি সরি একটু মানে হচ্ছে স্লাইড চেঞ্জ হচ্ছে না ল্যাপটপ। ফ্রিজিয়ান ক্যাপ মানে হচ্ছে ল্যাপটপ। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ফ্রিজিয়ান ক্যাপ। জি, ফ্রিজিয়ান ক্যাপ। আমরা এখানে দেখি যে গলব্লাডারটা এক পাশে জাস্ট একটু কন্ট্রাক্টেড হয়ে আছে। দিস ইজ ফ্রিজিয়ান ক্যাপ নরমাল। আমরা যদি ফ্রিজিয়ান ক্যাপ নরমাল, আমরা যদি এই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখি যে ফ্রিজিয়ান ক্যাপ আছে, তাহলে এটাকে আমরা তাহলে এটাকে আমরা বেশি এটা নিয়ে মানে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা নরমাল অ্যানাটমিক্যাল ভেরিয়েন্ট। বাইলোবড গলব্লাডার অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে গলব্লাডার আমরা স্বাভাবিকভাবে দেখি একটা, কিন্তু অনেক সময় দেখা যায় দুইটা গলব্লাডার আছে। দিস ইজ বাইলোবড গলব্লাডার, এটাও কিন্তু নরমাল অ্যানাটমিক্যাল ভেরিয়েন্ট। দেন আমরা দেখি সেপ্টেড গলব্লাডার। সেপ্টেড গলব্লাডারটা হচ্ছে গলব্লাডারটাকে কমপ্লিটলি জাস্ট কিছু সেপ্টাম দিয়ে যুক্ত, মনে হলো যেন গলব্লাডার কয়েকটা লোবে বিভক্ত বা কয়েকটা ভাগে বিভক্ত। আসলে গলব্লাডার একটা গলব্লাডার মাঝে কিছু একটা গলব্লাডারই মাঝে কিছু এরকম কিছু বিষয় দেখা যায়, সেপ্টামের মতো দেখা যায়। হার্টম্যান পোচ, এছাড়া আরেকটা বিষয় হার্টম্যান পোচ। হার্টম্যান পোচ হলো আপনার যখন গলব্লাডারের হচ্ছে নেক অফ দ্য গল, যখন দেখা যায় গলব্লাডারের মধ্যে এরকম পকেটের মতো একটা বিষয় দেখা যায়, যখন গলব্লাডারের মধ্যে যে আপনার বাইলগুলো মানে যে পিত্তরস যখন থিকেন্ড হয়ে যায়, ঠিক হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই এই পিত্তরসটা যে সিস্টিক ডাক দিয়ে নেমে আসে। অথবা দেখা যাচ্ছে এখানে যদি স্টোন ফরমেশন করে তখন এই স্বাভাবিকভাবেই সিস্টিক ডাক দিয়ে যেহেতু নেমে আসতে পারে না, তখন এখানে এসে ছোটা ফ্রিকশন তৈরি হয়, তখন পকেটের মতো কিছু জিনিস তৈরি হয়। দিস ইজ হার্টম্যান। এটাও নরমাল। যদি দেখা যায় হার্টম্যান পাউচ দেখা যায়, স্বাভাবিকভাবে আমাদেরকে খুঁজতে হবে যে আদার্স কোনো অ্যাবনরমালিটিজ আছে কিনা। এরপর হলো এজেনিস অফ গলব্লাডার। This is another anatomical variant. Normal. সেটা হচ্ছে এজেনিস অফ গলব্লাডার মানে হচ্ছে গলব্লাডার ফর্মেশনই হয় নাই, গলব্লাডার ফর্মেশনই হয়নি। দেন আমরা চলে যাই
এগুলো হচ্ছে নরমাল অ্যানাটমিক্যাল ভেরিয়েন্ট বললাম, তারপর হচ্ছে ফাংশনস অফ গল ব্লাডার। গল ব্লাডার ফাংশন কি আমরা স্বাভাবিকভাবে জানি। গল ব্লাডারের এক নাম্বার ফাংশন হচ্ছে গল ব্লাডারের এক নাম্বার ফাংশন রিজার্ভয়ার অফ বাইল, পিত্তরসটাকে রিজার্ভ করে যে রাখা, পিত্তরসটাকে রিজার্ভ করে রাখা, পিত্তরসটাকে রিজার্ভ করে রাখা। দুই নাম্বার বিষয় হচ্ছে আমাদের লিভারে যে পিত্তরসটা প্রোডাকশন হয় এটাকে এটার স্টোর করার পাশাপাশি সিক্রেট করা। যখন আপনার প্রয়োজন হবে আমার প্রয়োজন হবে তখন এটাকে নরমালি সিক্রেট করা। কেবেব সিক্রেশনেরও একটা বিষয় আছে। স্বাভাবিকভাবেই আমরা জানি যে একটা হরমোন আছে। আমরা আমাদের ডিউডেনামে একটা হরমোন আছে। যখন স্বাভাবিকভাবেই ডিউডেনামে একটা খাবার যায়, কোন একটা খাবার যায় যেটা খাবারটাকে ডাইজেস্ট করার জন্য পিত্তরসের প্রয়োজন। স্বাভাবিকভাবেই তখন সেখানে কোলিসিস্টোকাইনিন জাইমিন নামে একটা এনজাইম আছে। এটা সেকেন্ড পার্ট মানে এই ডিউডেনাম থেকে এই হরমোনটা সিক্রেশন হয়। এনজাইমটা সিক্রেশন এই এনজাইমটা মেইনলি হচ্ছে এনজাইম না, হরমোনটা সিক্রেশন হয়ে এটা মেইনলি হচ্ছে গল ব্লাডারকে স্টিমুলেট যখন গল ব্লাডারকে স্টিমুলেট করে তখন স্বাভাবিকভাবে গল ব্লাডার কন্ট্রাক্ট হয়ে গল ব্লাডার থেকে পিত্তরসটা স্বাভাবিকভাবে বের হয়। আমরা এখানে এখানে জোয়েরিয়া খানম আপনি মিউট করবেন। আচ্ছা আমি মিউট করে দিলাম। মিউট করা যাচ্ছে না। ঠিক আছে জোয়েরিয়া খানম আপনি কাইন্ডলি মিউট করেন। যে আমরা বলছি যে এই যে পিত্তথলি যে গল ব্লাডার তাহলে গল ব্লাডার কখন আমাদের এই পিত্তরসটা সিক্রেট করে যখন স্বাভাবিকভাবে ডিউডেনামে খাবার যায়, খাবার গেলে ওই যে হরমোনের কথা বলছি পেরিস্টোজাইমিন। জোয়েরিয়া খানম আপনি মিউট করেন গাইস। আমার একটা মাঝখানে স্বাদ আছে। আচ্ছা নাজুক ভাই মিউট করার উদ্যোগ নেন। আচ্ছা তাকে আমরা ক্লাস থেকে বের করে দিয়েছি। জি মিউট করা যাচ্ছে না ক্লাস থেকে আমি বের করে দিয়েছি। যাই হোক আমাদের এই ফাংশনস অফ দ্য গল ব্লাডারে এই বিষয়গুলো আমরা বললাম। আমরা চলে যাই তারপরে আমরা মোটামুটি যে বিষয়গুলো আমরা এখন পড়লাম শিখলাম হচ্ছে অ্যানাটমি এন্ড ফিজিওলজি, যে বিভিন্ন পার্টের লেংথ ওয়াইড এগুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম। চলে যাব ডিজিজ অফ দ্য গল ব্লাডারে কি ধরনের ডিজিজ হয়। গল ব্লাডারে যে সকল ডিজিজ হয় তার মধ্যে হচ্ছে কোলিসিস্টাইটিস একদম কমন হচ্ছে কোলিসিস্টাইটিস বা কোলিলিথিয়াসিস এর মধ্যে পার্থক্য কোলিলিথিয়াসিস এবং কোলিসিস্টাইটিসের মধ্যে পার্থক্য খুবই সিম্পল। কোলিলিথিয়াসিস মানে হচ্ছে গল ব্লাডারে পাথর হওয়া, আর কোলিসিস্টাইটিস মানে হচ্ছে যখন পাথরটা একটু এদিক সেদিক নড়াচড়া করে সেখানে একটা ইনফেকশন তৈরি করবে, ইনফ্লামেশন তৈরি করবে, সেটা হবে কোলিসিস্টাইটিস। পাথর ছাড়াও অন্যান্য কারণেও গল ব্লাডারে কোলিসিস্টাইটিস হতে পারে, মানে ইনফ্লামেশন। দেন হচ্ছে গল ব্লাডার ক্যান্সার, আরেকটা বিষয় হচ্ছে biliary sludge, দেন গল ব্লাডার ক্যান্সার, আরেকটা বিষয় হচ্ছে biliary sludge, gallstone একটা বিষয় হচ্ছে গল ব্লাডার পলিপ, porcelain gall bladder, gallstone pancreatitis, porcelain gall bladder। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ব্লাডার প্যাথোলজির মধ্যে আমরা এট ফার্স্ট শুরু করি গল ব্লাডার প্যাথোলজির মধ্যে gallstone আমরা কথা বলবো। তার আগে আমরা কথা বলি biliary sludge। What is biliary sludge? আমরা biliary sludge হচ্ছে যারা গল ব্লাডারের স্টোন ট্রিটমেন্টের এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের ডক্টর আপনারা হয়তো অনেকেই দেখবেন যে আল্ট্রাসোনোগ্রাম যে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের মধ্যে মানে biliary sludge কমেন্টে লেখা মানে একদম লাস্ট কমেন্টে লেখা biliary sludge। What is biliary sludge? আপনার সেন্ট biliary sludge শব্দের অর্থ হচ্ছে আপনার সেন্ট এটা হলো ফাইন বা বালি কোলেস্টেরল ক্রিস্টাল। মানে আমরা তো এটা হলো ফাইন কোলেস্টেরল ক্রিস্টাল, মানে আমরা তো জানি যে ব্লাডারে যে স্টোন হয় সেটা কোলেস্টেরলের মাধ্যমে হতে পারে, পিগমেন্টের মাধ্যমে হতে পারে, আবার দুইটা মাধ্যমে হতে পারে। এখানে আমরা কথা বলবো। তার আগে বলছি যে ফাইন কোলেস্টেরল ক্রিস্টাল কিছু কোলেস্টেরল ক্রিস্টাল, এখন তো কোলেস্টেরল গুলো কেন এখানে ডিপোজিট হবে
কোলেস্টেরল গুলো স্বাভাবিকভাবে আমরা জানি যে কোলেস্টেরলকে ভেঙে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি মানে ভাইটাল রোল প্লে করে হচ্ছে বাইল, পিত্তরস। কোলেস্টেরল গুলোকে ভেঙে দেওয়ার জন্য আমাদের লিভার যখন কোলেস্টেরল তৈরি করে তখন সেই কোলেস্টেরলটাকে আবার ভেঙে আমাদের প্রয়োজন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপযোগী করার জন্য পিত্তরস প্রয়োজন। এখন পিত্তরস যখন স্বাভাবিকভাবেই প্রয়োজন মতো সিক্রেশন হচ্ছে লিভার থেকে, বিশেষ করে যে লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার বা আদার্স কমপ্লেইন দেখা যায়, তখন স্বাভাবিকভাবেই পিত্তরস পর্যাপ্ত পরিমাণে প্রোডাকশন হয় না। তো পিত্তরস যখন পর্যাপ্ত পরিমাণে প্রোডাকশন হয় না, তখন এই কোলেস্টেরল গুলোর কি অবস্থা হবে? কোলেস্টেরল গুলো আস্তে আস্তে ডিপোজিট হতে শুরু করে। এই প্রাথমিক অবস্থায় দেখা যায় বিলিয়ারি স্লাজ, কোলেস্টেরল গুলো ছোট ছোট দানা হয়ে বা বালির প্রোডাকশন হয়। এটা আমরা গলব্লাডারে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমেও দেখা যায়। স্বাভাবিকভাবেই ফাইন কোলেস্টেরল ক্রিস্টাল বা ক্যালসিয়াম বিলিরুবিনেট, এটা আমরা বিলিরুবিনের কথা বলছি, ক্যালসিয়াম বিলিরুবিনেট গ্র্যানিউল এগুলো দেখা যায়। এটা হচ্ছে বিলিয়ারি স্লাজ। এটা স্বাভাবিকভাবেই 5 থেকে 7 দিন যদি আপনার বাইল স্টেসিস বা যে পিত্তরসটা স্বাভাবিকভাবেই যখন স্টেসিস বলতে আপনার পিত্তরসের যে সঞ্চালন বা পিত্তরসটা যে মানে চলাফেরা করে বা পিত্তরস সিক্রেশন হয়, এই সিক্রেশনে যদি দেখা যাচ্ছে আপনার মুভমেন্ট কমে যায়, স্বাভাবিক মুভমেন্ট কমে যায়, পিত্তরসের থিকনেসটা যখন বেড়ে যায় বা ডেনসিটি যখন বেড়ে যায়, স্বাভাবিক মুভমেন্ট কমে যাওয়ার পেছনে স্বাভাবিকভাবেই তখন দেখা যায় এই 5 থেকে 7 দিন যদি এভাবে থাকে, তখন কোলেস্টেরল গুলো আস্তে আস্তে ডিপোজিট হয়ে তখন মানে আপনার বিলিয়ারি স্লাজ, ফার্স্ট বিলিয়ারি স্লাজ প্রোডাকশন হয় এবং বিলিয়ারি স্লাজ পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আর মানে স্টোনে কনভার্ট হয়। তো এটার অনেকগুলো কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে প্রলংড ফাস্টিং, দীর্ঘ সময় ধরে কেউ খাচ্ছে না, দীর্ঘ সময় থেকে খাওয়া দাওয়া থেকে মানে খাওয়া না করে, স্বাভাবিকভাবে দীর্ঘ সময় খাওয়া দাওয়া না করে থাকলে তার ওই পিত্তরসটা সেটা তো তার ডেনসিটি বেড়ে যায়, স্বাভাবিকভাবে এটা আরো তখন প্রবলেম হয়। বিলিয়ারি অবস্ট্রাকশন কোনো কারণে দেখা যাচ্ছে আপনার তখন প্রবলেম হয়, বিলিয়ারি অবস্ট্রাকশন কোনো কারণে দেখা যাচ্ছে আপনার এই যে আপনার ডাক্টটা অবস্ট্রাক্ট হয়ে গেছে, অনেক কারণেই হতে পারে, একদমই মানে ক্রিমের মাধ্যমে অবস্ট্রাক্ট হতে পারে, পর দেখা যাচ্ছে স্টোনের মাধ্যমে অবস্ট্রাক্ট হতে পারে, কোনো কারণে বিভিন্ন কারণে অবস্ট্রাক্ট হতে পারে বিলিয়ারি অবস্ট্রাকশন। আরেকটা বিষয় হচ্ছে থার্ড সেফালোস্পোরেন্স। আমরা একটা অ্যান্টিবায়োটিকের কথা বলতে পারি এখানে, সেফালোস্পোরেন থার্ড জেনারেশন, এটার কারণে অনেক সময় দেখা যাচ্ছে এই প্রবলেমটা তৈরি হয়। কোলিসিস্টিসের কথা অলরেডি বলেছি, গলব্লাডার ক্যান্সার আরেকটু অ্যাডভান্স লেভেলে গলব্লাডার ক্যান্সার হয়। আমরা ক্লাসে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, যারা একটু মিউট নেই কাইন্ডলি মিউট করে রাখেন, যারা একটু মিউট নেই কাইন্ডলি মিউট করে রাখেন। গলব্লাডার ক্যান্সার, আমরা এরপর দেখি গলব্লাডার ক্যান্সার যদিও রেয়ার, although rare, cancer can affect the gallbladder. It is difficult to diagnose and usually found at late stages when symptoms appear. Symptoms may resemble those of gallstone. আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে হবে, হচ্ছে গলস্টোন কিন্তু ক্যান্সার করে। কিভাবে ক্যান্সার ফর্ম করে? আমরা স্বাভাবিকভাবেই দেখি যারা ক্রনিক কোলিসিস্টিটিস অনেক দিন থেকে তার দেখা যাচ্ছে আপনার গলব্লাডারের মধ্যে স্টোন আছে, সেই স্টোনটা কিছুদিন পরে এদিক ওদিক একটু মুভ করতে গিয়ে গলব্লাডারের আপনার ইপিথেলিয়াল লেয়ার আছে, সেই ইপিথেলিয়াল লেয়ারে বারবার দেখা যাচ্ছে একটা ফ্রিকশন তৈরি হয়, সেই ফ্রিকশনের জন্য দেখা যাচ্ছে সেখানে মিউকাস মেমব্রেন ডিস্ট্রয় হয় এবং আস্তে আস্তে করে সেখানে ক্যান্সার ফর্মেশন হয়। এজন্য বর্তমান সময়ে অনেক এলোপ্যাথিক ডক্টররা স্বাভাবিকভাবে করেন, গলব্লাডারে স্টোন দেখা যায় স্বাভাবিকভাবে পুরো গলব্লাডারটাই কেটে ফেলে দেন। এটা একটা বিষয়, এটা তারা যুক্তি দেখান যে অনেক দিন যদি থেকে যায় তাহলে সেখানে যদি থেকে যায় তাহলে, তো এটা হচ্ছে গলব্লাডার ক্যান্সারের একটা মানে অন্যতম কারণ দীর্ঘদিন থেকে। এজন্য আমরা স্বাভাবিকভাবে এটা মাথায় রাখবো, দীর্ঘদিন থেকে ক্রনিক কোলিসিস্টিটিসের পেশেন্ট বা কোলিথিসিসের পেশেন্টকে আমরা অবশ্যই ওইভাবে সতর্কতার সাথেই আমরা হ্যান্ডেল করব। দেন গলস্টোন প্যানক্রিয়াটাইটিস, এটা হচ্ছে আরেকটা ওই যে গলব্লাডার থেকে একটা স্টোন মনে করেন আপনার ওই ডাক্টের মাধ্যমে এসে প্যানক্রিয়াটিক যে ডাক্ট আছে, প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে ওপেন হয়, প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে এসে ডাক্টের মুখটাকে বন্ধ করে রাখে। তো স্বাভাবিকভাবে প্যানক্রিয়াটিক জুসও তো আসতে পারে না,
প্যানক্রিয়াটিক ওই জুস যে যখন আসতে গলব্লাডার পারে না থেকে একটা ইসিড তখন হয়, স্বাভাবিকভাবেই গলস্টোন প্যানক্রিয়াটিক ডাক্তার প্যানক্রিয়াটিক জুস যখন আসতে পারে না তখন স্বাভাবিকভাবেই গলস্টোন প্যানক্রিয়াটিস, এবার ওই স্টোনের জন্য সেখানে প্যানক্রিয়াসে এটা আমরা প্যানক্রিয়াটিস স্বাভাবিকভাবে সেরাম ফরমেশন হয়। অ্যামাইলেজ এই এটা আমরা পরীক্ষাটা করলে স্বাভাবিকভাবে সেরাম অ্যামাইলেজ প্যানক্রিয়াসের এই পরীক্ষাটা করলে আমরা ইনফেকশন ওই আছে কিনা দেখা প্যানক্রিয়াসে যায়। ইনফেকশন আছে Then কিনা এটা দেখা যায়। দেন আমরা দেখি হলো আমরা দেখি হলো গলব্লাডার প্যাথোলজি। গলব্লাডার প্যাথোলজি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোর্সেলেইন গলব্লাডার। পোর্সেলেইন গলব্লাডার অনেক সময় দেখা যায়, পোর্সেলেইন গলব্লাডার অনেক সময় দেখা যায় পেশেন্ট ক্ষেত্রে আমরা দেখি আপনার যে পোর্সেলেইন আল্ট্রাসোনোগ্রাম গলব্লাডার রিপোর্টে আসে। আল্ট্রাসোনোগ্রাম পোর্সেলেইন রিপোর্টে আসে। গলব্লাডার কি? পোর্সেলেইন গলব্লাডার হচ্ছে পোর্সেলেইন গলব্লাডারের গলব্লাডার যে হচ্ছে ওয়াল আছে, গলব্লাডারের যে ওয়াল আছে, ওয়ালের মধ্যে গলব্লাডারের ওয়ালের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে ক্যালসিফিকেশন অফ দ্য গলব্লাডার ঠিক ওয়াল, ক্যালসিয়াম ক্যালসিফিকেশন ডিপোজিট অফ দ্য হয়ে গলব্লাডার ওয়াল কি সমস্যা হয়? দেখেন আমরা এই ডিপোজিট হয়ে ক্যালসিফিকেশন শব্দটা কি কিন্তু সমস্যা হয়? অনেক জায়গায় দেখেন দেখি। আমরা এই ক্যালসিফিকেশন বিশেষ করে শব্দটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখি, বিশেষ লাংয়ের করে মধ্যে হার্টের মানে আপনার ক্যালসিফিকেশন হয়, লাংয়ের মধ্যে লিভারের মধ্যে ক্যালসিফিকেশন ক্যালসিফিকেশন হয়, হয়, গলব্লাডারের মধ্যে লিভারের মধ্যে ক্যালসিফিকেশন ক্যালসিফিকেশন হয়, গলব্লাডারের মধ্যে ক্যালসিফিকেশন হয়। হোয়াট ইজ ক্যালসিফিকেশন? ডিপোজিট হয়ে স্বাভাবিকভাবে আমরা বলছি যে ক্যালসিয়াম তার ডিপোজিট লেয়ারটা হয়ে হার্ড হয়ে যায়। ওই হার্ড হলে তার প্রবলেম কি হয়? লেয়ারটা হার্ড হয়ে যায়। আপনি হার্ড হলে প্রবলেম কি হয়? ক্যালসিফিকেশন হয়ে যায়। আপনি লাং আমরা যদি স্বাভাবিকভাবেই করোনা ক্যালসিফিকেশন হয়ে পেশেন্টদের যায়, ক্ষেত্রে দেখেছি আমরা যে লাং স্বাভাবিকভাবেই করোনা পেশেন্টদের ক্যালসিফিকেশন বা আপনার ফাইব্রোসিস ডেভেলপ করে, ক্যালসিফিকেশন ডেভেলপ করে। তো এই ক্যালসিফিকেশন হলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে কোনো অর্গান যদি ক্যালসিফাইড হয়ে যে কোনো যায়, অর্গান যদি ওই অর্গানটা তার ক্যালসিফাইড হয়ে যায়, ডিসটেন্স হওয়ার ওই কথা, অর্গানটা যতটুকু সে যতটুকু প্রসারিত হওয়ার কথা, ডিসটেন্স হওয়ার কথা, ততটুকু সে যতটুকু সে প্রসারিত হওয়ার কথা, ততটুকু সে আমরা এই প্রসারিত যে হতে পারে না। আমরা এই যে করোনা পেশেন্টদের ক্ষেত্রে দেখি যে তাদের শ্বাসকষ্ট হয়। কেন শ্বাসকষ্ট হয়? কারণ ওই যে তার ক্যালসিফিকেশন ক্যালসিফিকেশন হওয়ার কারণে বা ফাইব্রোসিস ডেভেলপ কারণে তার দেখা যাচ্ছে যে মানে যতটুকু মানে যতটুকু হওয়ার কথা, প্রসারিত হওয়ার সেই ক্যাপাসিটি তখন আর তার নষ্ট হয়ে যায়। বিষয় তো এটা একটা বিষয়। আচ্ছা আচ্ছা জি জি তাহলে ক্যালসিফিকেশন হয়ে যায় যদি, ক্যালসিফিকেশন হয়ে ক্যালসিফিকেশন হলে আমরা এটাকে বলি তাহলে পোর্সেলেইন ক্যালসিফিকেশন হলে আমরা এটাকে বলি পোর্সেলেইন গলব্লাডার। পোর্সেলেইন গলব্লাডারের কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে যদি কোলিসিস্টাইটিস, দীর্ঘদিন থেকে যদি কোলিসিস্টাইটিস থাকে তাহলে তাদের এই পোর্সেলেইন গলব্লাডার হতে পারে। গলস্টোন যদি থাকে এবং গলস্টোন যদি থাকে এই পোর্সেলেইন তাহলে গলব্লাডার হলে এই কি পোর্সেলেইন প্রবলেম? গলব্লাডার হলে কি প্রবলেম হয়? পোর্সেলেইন গলব্লাডারের প্রগনোসিস ভেরি ব্যাড। এটা হচ্ছে আপনার ম্যালিগন্যান্ট স্টেজ অফ গলব্লাডার। অফ গলব্লাডার। যদি পোর্সেলেইন গলব্লাডার চলে আসে কারো বা ক্যালসিফিকেশন ফর্মেশন হয়ে যায় তাহলে বুঝতে হবে দিস ইজ দ্য প্রি-ম্যালিগন্যান্ট স্টেজ অফ গলব্লাডার। গলব্লাডার কার্সিনোমা এখানে প্রায় 60% পেশেন্টের ক্ষেত্রে গলব্লাডার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এরপর হচ্ছে গলব্লাডার পলিপ। গলব্লাডারে পলিপ দেখা যেতে পারে। তারপর হচ্ছে গলব্লাডার পলিপ, গলব্লাডার ক্যান্সারের কথা তারপর আমরা হচ্ছে বলেছি, অ্যাডেনোকার্সিনোমা। গলব্লাডার ক্যান্সারের কথা অলরেডি বলেছি, অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করে। এরপর আমরা চলে যাই আমাদের যে আজকের আলোচ্য বিষয়, মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে গলস্টোন। আমরা গলস্টোন দেখি। গলস্টোন সার্ফেসেস অফ সলিড ম্যাটেরিয়াল দ্যাট ফর্ম ইন গলব্লাডার। এটা স্বাভাবিকভাবেই গলস্টোন হচ্ছে একটা সলিড ম্যাটেরিয়াল যেটা গলব্লাডারে ফর্ম করে। আমরা তিন মেইনলি দুই ধরনের স্টোন আমরা মানে স্টোন আমরা দেখতে পাই। একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন, 80% যেটা হচ্ছে 80% ক্ষেত্রেই কোলেস্টেরল স্টোন ফর্ম করে। 15% 15% অক্সিজেনে 15 জনের পিগমেন্ট স্টোন বা বিলিরুবিন স্টোন ফর্ম করে। আর বাকি 5% হচ্ছে কোলেস্টেরল এবং পিগমেন্ট দুইটার মিক্স এবং পিগমেন্ট দুইটার মিক্স। দেন আমরা যাই হচ্ছে কজেস অফ গলস্টোন। গলস্টোনের কি কি কারণ আছে? এক নাম্বার বিষয় হচ্ছে aren't sure exactly what causes gallstone, but they might happen when. এখনো পর্যন্ত মানে what causes মানে exact আবিষ্কার করা cause সম্ভব হয়নি। তবে আবিষ্কার করা সম্ভব হয় নাই। তবে কিছু বিষয়কে ধারণা করা হয় যে এগুলো হয়তোবা রোল প্লে করে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কোলেস্টেরলের পরিমাণ যখন দেখা যায় অনেক বেশি হয় এবং আপনার বাইলে বিশেষ করে আমাদের যে পিত্তরসের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি হলে কোলেস্টেরল ডিসলভ না হয়ে অনেক সময় কোলেস্টেরল থেকে কোলেস্টেরল স্টোন ফর্ম করতে পারে। There are too much bilirubin in your bile. বিলিরুবিন যদি আপনার বাইরে বেড়ে যায়, তাহলে বিলিরুবিন বেড়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে লিভার সিরোসিস নিয়ে আলোচনা ক্লাস হবে ইনশাআল্লাহ নেক্সট। দেন হচ্ছে ইনফেকশন, যে কোনো ধরনের ইনফেকশন, বিশেষ করে গল ব্লাডারের। দেন হচ্ছে ব্লাড ডিসঅর্ডারস ক্যান কজ ইউর লিভার, বিভিন্ন ধরনের ব্লাড ডিসঅর্ডার
যে কোনো যেটা ধরনের ইনসিউর লিভারকে আপনার অনেক বেশি পরিমাণে ব্লাড ডিসঅর্ডার বিলিরুবিন প্রোডাকশনে লিভার বিশেষ করে আমরা হেপাটাইটিসের কথা বলতে পারি বা জন্ডিসের কথা বলতে পারি, যেখানে কে দেখা যায় বিলিরুবিন আপনার অনেক বেশি প্রোডাকশন হয়। তো বিলিরুবিনের পরিমাণ যখন বাইলে বেড়ে যায়, বাইলে বেশি পিত্তরসে বেড়ে যায়, ইওর গলব্লাডার ডাজন্ট এমটি অল দ্য ওয়ে। বলতে পারি, যেখানে তারপর হলো আমরা চলে যাই হচ্ছে সাইন এন্ড সিম্পটমস অফ গল ব্লাডার স্ট্রোক। কোলেস্টেরলের কি কি লক্ষণ স্বাভাবিকভাবে দেখি। প্রথমত আমরা যারা একদমই এক্সপেরিয়েন্স ফিজিক্যালি আমরা যেটা দেখি, যখনই গল ব্লাডারের কারো স্টোন হয় তার ব্যথা শুরু হয়, বিশেষ করে ডান পাশে রাইট আপার কোয়াড্র্যান্ট অফ দা অ্যাবডোমেন অথবা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে ব্যথা শুরু হয়। ব্যথার সাথে সাথে দেখা যায় যে পেশেন্ট ওই যে তার রিস্টের নিচ দিয়ে হাত দিয়ে রাখে বা এখানে চাপ দিয়ে রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাথে কিন্তু বমির সাথে বিশেষ করে যেহেতু পিত্তরস অনেক সময় বের হয়ে আসে, পিত্তরস বা পিত্ত বের হয়, তখন স্বাভাবিকভাবে অনেক বেশি বিটার সহ বমি দেখা যায়। পেইন মে রেডিয়েট টু দ্য। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু জিজ্ঞেস করি, আমাদের মেডিসিনেরও সিম্পটমস আছে এরকম যে এই রাইট আপার কোয়াড্র্যান্ট বা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন থেকে এই ব্যথাটা তার স্কেপুলার নিচে কিন্তু ট্রান্সফার হয়, এখানে ফ্রেনিক নার্ভের ইনভলভমেন্টের জন্য দেখা যায় রাইট শোল্ডার অর ব্যাক। অনেক সময় দেখা যায় যে এই ব্যথাটা আপনার এই গল ব্লাডার থেকে বা এই রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের ব্যথার সাথে তার ডান কাঁধে অথবা ডান পাশে পিঠের মধ্যে ব্যথা হতে পারে। সিম্প্যাথেটিক নার্ভের একটা ইনভলভমেন্ট আছে, এইজন্য স্বাভাবিকভাবেই ডান কাঁধে অথবা নার্ভের মাধ্যমে চলে যায়। একটা বিষয় হচ্ছে আপসেট অফ স্টমাক। আপনি যা কিছুই খাবেন আপনার প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করবে, আপনার ডাইজেশন ঠিকভাবে হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপসেট অফ স্টমাক। নাম্বার হচ্ছে আপনি যা কিছুই খাবেন, ভেগাস নার্ভের একটা এক নাম্বার হচ্ছে পিত্তরস ঠিকভাবে আসতে পারে না, দুই নাম্বার হচ্ছে ভেগাস নার্ভের একটা ইনভলভমেন্ট আছে, যার ফলে আপসেট অফ স্টমাক, স্টমাকের একটা আপসেট দেখা যায়, স্টমাক ঠিকভাবে কাজ করতে পারে না, হার্ট বার্ন থাকে, গ্যাস থাকে, ভমিটিং থাকে। আর এটার সাথে সাথে অবশ্যই যেহেতু ইনফ্লামেশনের সাথে তার ফিভার থাকতে পারে, জ্বর থাকতে পারে। ইয়েলো স্কিন, অনেক সময় জন্ডিস ফর্ম হয়ে যায় এবং জন্ডিস ফর্ম হওয়ার কারণে ইয়েলো স্কিনটা ইয়েলো হয়ে যায়, আই চোখটা ইয়েলো হয়ে যায়, আই চোখটা ইয়েলো হয়ে যায়। এই বিষয়গুলো এরপর আমরা যে বিষয়টা দেখতে চাই সিম্পটমস মে ইনক্লুড আরো কিছু সিম্পটমস আছে। মৌলিক সিম্পটমস গুলো আমরা বলে ফেলছি, মৌলিক সিম্পটমস গুলো হয়ে গিয়েছে। সিম্পটমস আছে গলস্টোন রিস্ক কি মানে রিস্ক ফ্যাক্টর থাকলে স্বাভাবিকভাবে গলস্টোন ফর্ম হওয়ার চান্স বেশি থাকে। এক নাম্বার ফ্যামিলি হিস্ট্রি অফ দেম, যদি ফ্যামিলিতে এই গলস্টোন হওয়ার হিস্ট্রি থাকে, মহিলা যারা তাদের গলস্টোন হওয়ার রিস্ক বেশি থাকে। 40 বছরের উপরে মানুষের গলস্টোন হওয়ার রিস্ক বেশি থাকে। ওবেস পেশেন্ট যারা, মোটা পেশেন্ট যারা, তাদের গলস্টোন হওয়ার রিস্ক বেশি থাকে। হাই ইন ফ্যাট, দেখা যাচ্ছে ফ্যাটি ডায়েট মানে ফ্যাট বেশি থাকে যাদের ডায়েটে, হাই ইন ফ্যাট বেশি থাকে যাদের ডায়েটে, কোলেস্টেরল যাদের বেশি থাকে, কোলেস্টেরল বেশি খায়, তাদের ক্ষেত্রে এই স্টোন হওয়ার রিস্ক বেশি থাকে। এক্সারসাইজ যারা কম করে, বার্থ কন্ট্রোল পিল, এই যে মহিলারা, বিশেষ করে মহিলাদের কেন হয়, তারা ওই যে বার্থ কন্ট্রোল পিলটা অথবা বিভিন্ন ধরনের এইচআরটি, যেটা একটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি টাইপের, তারা যারা ইউজ প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে গল ব্লাডারের থেকে যে প্রেগন্যান্সির ক্ষেত্রে ওনারের থেকে যে বাইল সিক্রেশনটা এবং দিক থেকে হ্যাম্পার হয়, এবং এজ এ রেজাল্ট অফ এখানেও গলস্টোন ফর্ম হওয়ার একটা চান্স থাকে। ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, হিমোলাইক অ্যানিমিয়ার পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় লিভার সিরোসিসের পেশেন্টের ক্ষেত্রে গলস্টোন হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এগুলোর সাথে সাথে অনেক সময় দেখা যায় কোলেস্টেরল মানে আপনার কোলেস্টেরল কমানোর জন্য, শরীরে কোলেস্টেরল কমানোর জন্য আমরা অ্যান্টি কোলেস্টেরল টাইপের অনেকগুলো ওষুধ, আমাদের পেশেন্টরা এলোপ্যাথিক ওষুধ অনেক সময় আমাদের পেশেন্টরা খায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মানে এই স্টোন হওয়ার রিস্ক বেশি থাকে। এগুলোর সাথে সাথে ফাস্টিং, লং টাইম থেকে ফাস্টিং থাকলে তাদের স্টোন হওয়ার রিস্ক বেশি থাকে। কমপ্লিকেশনস অফ গল ব্লাডার, গলস্টোন কি কি কমপ্লিকেশনস? এক নাম্বার হচ্ছে কোলেসিস্টাইটিস, যেটা আমরা অলরেডি বলেছি। দুই নাম্বার হচ্ছে ব্লকড বাইল ডাক্টটা ব্লক হয়ে গেলে স্বাভাবিকভাবে জন্ডিস সহ আরো আদার্স প্যানক্রিয়াটাইটিস ব্লক হয়ে গেলে স্বাভাবিকভাবে আরো আদার্স প্যানক্রিয়াটাইটিস বাইল ডাক্টের মধ্যে ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট কোলেনজাইটিস। এই কোলেনজাইটিসও ডেভেলপ করতে পারে বাইল ডাক্টের মধ্যে, যে একটা স্টোন এসে বাইল ডাক্টের মধ্যে ইমপ্যাক্ট হয়ে গিয়েছে। মানে আমি একটা পেশেন্টের কথা বলতে পারি, জ্বর দেখা দিতে পারে, ট্রিটমেন্ট নিয়েছে,
নেওয়ার পরে সেই পেশেন্টটার ওই স্টোনটা গল ব্লাডার থেকে আমি বের হয়ে পেশেন্টের ওই কথা বলবারি তার যে সিস্টিক ডাক্টের মধ্যে আটকে গেছে। পেশেন্ট হোমিওপ্যাথিক ওই তারপর সেখানে খুব স্টোনটা ইনফ্লামেশন আটকে তৈরি গেছে হলো, ব্যথা হলো, তারপর সেখানে পরবর্তীতে খুব ইনফ্লামেশন তৈরি সে জাস্ট একটু ওয়েট করছে, ওয়েট করার পরে তার স্টোনটা বের হয়ে চলে আসছে, যদিও বের হয়ে চলে আসছে উইথ স্টুল। আচ্ছা, গল ব্লাডার ক্যান্সার হতে পারে গল স্টোন থেকে। হলো এরপর আমরা চলে ব্যথা যাই হলো, প্রিভেন্টিং পরবর্তীতে গল স্টোন সে কিভাবে প্রিভেন্ট করা যায়। আহ, এক নম্বর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ, এক্সারসাইজ, বিশেষ করে হাই ফাইবার ডায়েট, গুড ফ্যাট, এগুলোর মাধ্যমে এগুলোর আমরা মাধ্যমে এটাকে আমরা ফ্রেশ অয়েল অয়েল জি। তো এগুলোর মাধ্যমে আমরা স্বাভাবিকভাবে, এছাড়া হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, এগুলো সুগার, আনহেলদি ফ্যাট, এগুলো যদি রিফাইন্ড কার্বোহাইড্রেট আমরা স্বাভাবিকভাবেই এগুলো যদি কেউ খায় তাদের ক্ষেত্রেও হতে পারে। রেগুলার এক্সারসাইজ কমপক্ষে 30 মিনিট, সপ্তাহে 5 দিন 30 মিনিট রেগুলার এক্সারসাইজ করার মাধ্যমে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি একজন বলবেন আমাকে শোনা যাচ্ছে? যে আমাকে এখন শোনা যাচ্ছে? এখন জি, এখন স্পষ্ট। এই পজিশনে থাকুন। জি জি, থ্যাংক ইউ। জি, এরপর হচ্ছে আমরা আরেকটু কন্টিনিউ করি। তো জি 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 জি, আমাদেরকে স্বাভাবিকভাবেই আবার একটু ডিসকানেক্ট হয়ে আবার জয়েন করেছি এর মধ্যেই। তো এগুলো হচ্ছে বিষয় যারা স্বাভাবিকভাবে বার্থ কন্ট্রোল পিল, নিয়মিত বার্থ কন্ট্রোল তো এগুলো হচ্ছে বিষয় যারা পিল, নিয়মিত বার্থ এগুলো দিক থেকে যদি অ্যাভয়েড করা যায়, এগুলোর মাধ্যমে প্রিভেন্ট করা যায়। কোলিসিস্টেটিস, আমরা অ্যাকেলকুলাস কোলিসিস্টেটিস এবং ক্রনিক কোলিসিস্টেটিস, এই তিন ধরনের কোলিসিস্টেটিস আছে। অ্যাকেলকুলাস মানে হচ্ছে ক্যালকুলাস ছাড়া, ক্যালকুলাস মানে হচ্ছে স্টোন, কোলিসিস্টেটিস হওয়ার একটা কারণ হচ্ছে ওম ইনডিউসড কোলিসিস্টেটিস। কৃমির মাধ্যমে কোলিসিস্টেটিস যদি হয়, স্টোনের মাধ্যমে কোলিসিস্টেটিস হওয়ার সম্ভাবনাই 90 থেকে 95%। ক্যালকুলাস হওয়ার সম্ভাবনাই 90 থেকে 95%। এছাড়া আমরা প্রায় 90 থেকে 95%ই স্টোনের মাধ্যমে, আর 5 থেকে 10% শুধু অ্যাকেলকুলাস কোলিসিস্টেটিস হতে পারে। 90 থেকে স্বাভাবিকভাবেই অ্যাকিউট কোলিসিস্টেটিস যদি কারো দেখা যায়, আমরা অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য গলব্লাডার ডিউ টু গলব্লাডার ইনফ্লামেশন, ইসকেমিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই বিষয়গুলো দেখা যায়। এই ক্ষেত্রে ওই যে পেইন, ক্যারেক্টারিস্টিক্স রাইট আপার কোয়াড্র্যান্ট কোলিক পেইন, এগুলোর সাথে ফিভার থাকবে, মার্ফিস সাইনটা পজিটিভ থাকবে। মার্ফিস সাইনটা পজিটিভ থাকবে। হোয়াট ইজ মার্ফিস সাইন? এটা নিয়ে আমি শেষে কথা বলবো। এগুলোর সাথে ক্রনিক কোলিসিস্টেটিসও প্রায় এই ধরনের বিষয় থাকে, তবে এখানে রিকারেন্ট বিলিয়ারি কোলিক কিছুদিন পরপরই দেখা যাচ্ছে তার রাইট আপার কোয়াড্র্যান্ট অফ, মানে যে পেটের উপরের দিকে, ডান পাশের উপরের দিকে তার কিন্তু দেখা যেতে পারে এবং কিছুদিন পরপরই এটা রিকারেন্ট অ্যাটাক হতে পারে। আবার পাশাপাশি হচ্ছে ফ্যাটি ফুড ইনটলারেন্স, যখন ফ্যাটি ফুড খাবে এটা সে টলারেট করতে পারবে না, এই বিষয়। এরপরে আমরা চলে যাই গল ব্লাডার কার্সিনোমা। গল ব্লাডার কার্সিনোমার কজেশন হচ্ছে 60 to 70% গল ব্লাডার কার্সিনোমা occur due to chronic irritation in the gallbladder wall by stones। আমরা অলরেডি এটা বলেছি, দেখা যাচ্ছে দীর্ঘদিন থেকে ক্রনিক ইরিটেশন, দেখা যাচ্ছে দীর্ঘদিন ক্রনিক ইরিটেশন অফ গল ব্লাডার ওয়াল বাই স্টোনের মাধ্যমে প্রায় 60 থেকে 70% ক্ষেত্রে আমরা গল ব্লাডার কার্সিনোমার কারণ আর গল ব্লাডার কার্সিনোমা occur to 1 to 1.4% of কোলিলিথিয়াসিস পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে। এছাড়া এল্ডারলি and females are commonly affected gallbladder carcinoma, elderly and are commonly affected। 98% of gallbladder carcinoma are adenocarcinoma with squamous cell carcinoma। গলস্টোনের মাধ্যমে তো অলরেডি বলেছি 80 to 89%। আচ্ছা, সাইন সিম্পটমস as usual
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাসিম্পটোমেটিক কিন্তু যখন ডিটেক্ট হওয়ার আগ পর্যন্ত অ্যাসিম্পটোমেটিক থাকে। যখন ডিটেক্ট হয়ে যায় তখন সবগুলো নসিয়া, ভমিটিং, ডিসপেপসিয়া এগুলো দেখা যাবে। সেটা একদম লেট স্টেজে তখন পেশেন্ট স্বাভাবিক তখন রিস্কের পর্যায়ে চলে যায় পেশেন্ট। প্রগনোসিস, আমরা যদি এটা প্রগনোসিস দেখি, less than half of patients with gallbladder stone becomes symptomatic, প্রায় রিস্কের পর্যায়ে চলে যায়। অর্ধেকের কম পেশেন্টের ক্ষেত্রে সিমটমস দেখা যায়, বাকি পেশেন্টদের ক্ষেত্রে সিমটমস দেখা যায় না। আমরা যদি এটা প্রবলেম কমপ্লিটের ক্ষেত্রে দেখা যায় না, অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে আল্ট্রাসোনোগ্রাম করার পরে কোলেস্ট্রনটা ডায়াগনোজ হয়। যদি আমরা মনে করি যে একদম টিপিক্যাল সিমটমস, কোন কয়েকটা সিমটমস আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি, এবং একদম টিপিক্যাল সিমটমস কোনটা? টিপিক্যাল সিমটমস হচ্ছে যে সিমটমসগুলো দেখলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে গল ব্লাডার স্টোন। এক নাম্বার হচ্ছে পেইন, রাইট আপার কোয়াড্র্যান্ট, পেটের উপরের ডান দিকে উপরের দিকে মানে ব্যথা হবে, এবং সেটা খুবই হার্ডলি আসবে, এবং সাডেনলির সাথে ইন্টেন্সিটি অনেক হাই থাকবে, মানে তীব্রতা বেশি থাকবে। এবং হচ্ছে আপার রাইট এরিয়া অফ ইউর অ্যাবডোমেনে, এটা দেখা যাবে, বাট মে অলসো বি লেফট ইন অনেক সময় দেখা যায় আপার রাইট পার্ট অফ ইউর ব্যাক, কিন্তু অনেক দেখা যায় এটা ওই যে পিঠের দিকেও হ্যাপেন ফলোইং এ মিল, খাবারের পরে মেইনলি এই ব্যথাটা বেশি দেখা যায়, অফেন ইন দ্য ইভিনিং আওয়ার্স, খাবারের পরে মেইনলি সন্ধ্যার দিকে বেশি দেখা যেতে পারে, লাস্ট এ ভেরিং অ্যামাউন্ট অফ টাইম ফ্রম মিনিটস টু আওয়ার্স, এবং এটা অবশ্যই ভেরি মানে আপনার ব্যথা বেশি দেখা যায়, ভেরি করে মানে আপনার। তো গলব্লাডার ডিজিজ ডায়াগনোসিসের জন্য আমরা স্বাভাবিকভাবেই কিছু ব্লাড টেস্ট আমরা তো কমনলি দেখি, সিবিসি দেখি, ইএসআর দেখি, লিপিড প্রোফাইল দেখি, সেরাম বিলিরুবিন এগুলো দেখি, আল্ট্রাসাউন্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্ট্রাসাউন্ডের সাথে চাইতেও আরো বেশি স্পেসিফিক হচ্ছে সিটি স্ক্যান করলে আমরা ভালো বুঝতে পারি, অথবা এমআরসিপি, আল্ট্রাসাউন্ডের সাথে চাইতেও এমআরসিপি, ইআরসিপি এগুলো করার মাধ্যমে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারি। ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা স্বাভাবিকভাবে এক্সামিনেশন আর একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা তিনটা পয়েন্ট দেখি, এক নম্বর হচ্ছে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, দুই নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, আর তিন নম্বর হচ্ছে ল্যাবরেটরি আর তিন নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যানালাইসিস। পার্টের মাধ্যমে আমরা মেইন এই তিনটা পার্টের মাধ্যমে আমরা দেখি। আর ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা ওই যে ইনফেকশন, প্যালপেশন, পারকাশন, অবস্ট্রাকশন, দেন এই বিষয়গুলো আমরা করি। ইনস্পেকশন স্বাভাবিকভাবে আমরা কি কি দেখি, এটা তো আপনারা সবাই জানেন, তাও একটু দেখি। এক নাম্বার হচ্ছে পেশেন্টের কাপড়টাকে মানে পেটের থেকে সরিয়ে তার স্কিনের কোনো অ্যাবনরমালিটি আছে কিনা, অ্যাবডোমিনাল কোনো মাস আছে কিনা, অ্যাবডোমিনাল ওয়ালের কোনো রেসপিরেশনের সময় তার অ্যাবনরমাল কোনো মুভমেন্ট আছে কিনা, এগুলো আমরা স্বাভাবিকভাবে দেখি। গল ব্লাডার ক্যালকুলেট করতে হয়, আমরা স্বাভাবিকভাবেই নরমাল গল ব্লাডারকে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি না, কিন্তু গল ব্লাডার যখন স্বাভাবিকভাবেই একটু বড় হয়ে যায় বা যখন তার স্টোন চলে আসে, গল ব্লাডার ডিসটেন্ডেড হয়ে যায়, যেটা আমরা অলরেডি বলেছি যে 10 সেন্টিমিটারের উপরে গেলে, অথবা দেখা যাচ্ছে আপনার 3 মিলিমিটারের উপরে যদি গল ব্লাডার চলে যায়, স্বাভাবিকভাবেই তখন এগুলো কি হয়, ডিসটেন্ডেড হয়ে যায়। তখন গল ব্লাডারকে আমরা নাইন্থ কোস্টাল কার্টিলেজ, টিপ অফ দা নাইন্থ কোস্টাল কার্টিলেজের নিচ দিয়ে যখন হাত দিয়ে একটু চাপ দিই, তখন আমরা বুঝতে পারি, এটাকে আমরা মার্ফিস সাইন বলি। যখনই আমরা এই পেশেন্টের রেসপিরেশন নিতে বলবো, আর পাশাপাশি পেশেন্টের ফেসের দিকে আমরা অবশ্যই খেয়াল করব। এটা হলো মার্ফিস সাইন, আমরা এভাবে করে মার্ফিস সাইনটা দেখি। তো মার্ফিস সাইন যদি পজিটিভ হয় করব, পেশেন্টের রেসপিরেশন নিতে বলবো, স্বাভাবিকভাবেই আর কোনো কিছু প্রয়োজন হয় না, এটা একদম কনফার্ম। যদি পজিটিভ হয়, মার্ফিস সাইন যদি পজিটিভ হয়, স্বাভাবিকভাবেই আর কোনো কিছু আমরা এর সাথে আমরা মার্ফিস সাইন নাইন্থ কোস্টাল কার্টিলেজের নিচ দিয়ে এইভাবে হাত দিয়ে আমরা অবশ্যই দেখব, একটা হাত ল্যাটারালি রাখবো আর একটা হাত দিয়ে দিস দিয়ে আমরা অবশ্যই দেখব, একটা হাত ল্যাটারালি রাখবো আর একটা হাত দিয়ে নাইন্থ কোস্টাল কার্টিলেজের নিচে আমরা দেখব। দেন এছাড়া গলব্লাডারকে আমরা যদি দেখি, গলব্লাডারের ক্যান্সার ডেভেলপ করে, গলব্লাডারের কোনো মিউকোসিল ডেভেলপ করে। মিউকোসিল কি? গলব্লাডারের মধ্যে যে মিউকাস মেমব্রেন গুলো আছে, মিউকাস মেমব্রেন গুলো স্টোনের কারণে বা যে কোনো কারণে মিউকাস মেমব্রেন গুলো জাস্ট পকেটের মতো এক্সট্রা কোনো পকেটের মতো তৈরি হয়ে যায়, এরকম মিউকাস ফর্মেশন করে, যদি তাহলে স্বাভাবিকভাবে গলব্লাডার করে, তাহলে স্বাভাবিকভাবে গলব্লাডারটা এবং স্টোন হয়ে গেলে গলব্লাডারটা ডিসটেন্ডেড হয়, তখন আমরা মানে অবশ্যই প্যালপেট করতে পারি। এখন আমাদের আবার বললাম, দেন আমরা চলে যাই, এখন আলোচনা করলাম, অবশ্যই সেটাও মূল পার্ট ছিল, তবে এখন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ আমাদের মূল পার্ট চাই, সেটা হচ্ছে এখন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে গলব্লাডার স্টোনের ট্রিটমেন্ট বা গলব্লাডার ক্যান্সার বা গলব্লাডার আমাদের কি
Scope পলিপ, এগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কি স্কোপ আছে। আজকে আমাদের স্কোপ হচ্ছে লিংক, আমরা প্রথমে দেখব আমাদের স্কোপ রেপার্টরিতে হচ্ছে কিভাবে লিংক, আমরা প্রথমে দেখব রেপার্টরিতে কিভাবে মানে কি কি লিংক আছে, আমরা রেপার্টরি থেকে কিভাবে বের করতে পারি। 2 নম্বর দেখব আমরা মেটামেডিকা থেকে কয়েকটা রেফারেন্স আমরা ইউজ করব। দেন হচ্ছে আমরা দেখব কেস রিপোর্ট, একটা কেস রিপোর্ট দেখব। বেশ সময় হয়ে বেশ সময় হয়ে গেছে, আমরা শেষ করব ইনশাআল্লাহ। লিংক উইথ রেপার্টরি, লিংক উইথ রেপার্টরি। আমরা এট ফার্স্ট চলে যাই ক্যান্ট রেপার্টরির কাছে। ডক্টর ক্যান্ট যে রেপার্টরি লিখেছেন, অবশ্যই ক্যান্ট রেপার্টরি খুব অথেন্টিক, এবং আমরা এটাকেই সবচেয়ে বেশি আমরা ফলো করি ক্যান্ট রেপার্টরিকে। তো ক্যান্ট রেপার্টরি হচ্ছে মূল মানে আপনার বেস। ক্যান্ট রেপার্টরির পরে যে রেপার্টরিগুলো আসছে মেইনলি ক্যান্ট রেপার্টরিকে ফলো করে আসছে। তো ক্যান্ট রেপার্টরিতে আমরা যদি চলে যাই একদম হচ্ছে অ্যাবডোমেন চ্যাপ্টারে। চ্যাপ্টার মানে অ্যাবডোমেন চ্যাপ্টার মানে হচ্ছে 568 নাম্বার পৃষ্ঠা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখব যে 568 নাম্বার পৃষ্ঠায় হ্যাঁ 568 নাম্বার পৃষ্ঠায় একটু আমি যে এখানে গলস্টোন সম্পর্কে আমাদের রেফারেন্স আছে। আমি এখন দেখতে পাচ্ছি না, আমার হাতের কাছে রেপার্টরিটা নেই, আমার কাছে রেপার্টরি আছে। আমি 568 নাম্বার পৃষ্ঠায় গেলে আমরা দেখব। আচ্ছা একটু এটা তারপর হচ্ছে ব্যাক। এই চ্যাপ্টারে যদি আমরা যাই 916 নাম্বার পৃষ্ঠায়, এখানেও আমরা দেখব যে পেইনটা যে আপনার স্কেপুলায় সেখানে আমরা দেখব যে এগুলো মেডিসিন আছে। এবং হচ্ছে 915 নাম্বার পৃষ্ঠায়ও আমরা দেখব যে ব্যাক, এখানেও দেখব যে ব্যাক পেইন ডরসাল রিজিয়ন এবং হচ্ছে এখানে আমরা দেখব যে স্কেপুলা স্থিতে ব্যথা। এখানেও আমরা অনেকগুলো মেডিসিনের রেফারেন্স পাবো। এরপর আমরা মার্ফি রেপার্টরিতে আরো সুন্দর করে আপনারা দেখবেন যে মার্ফি রেপার্টরি 900 থেকে 902 এই তিনটা পৃষ্ঠার মধ্যে গল ব্লাডার নামে আলাদা একটা চ্যাপ্টার আছে। এখানে আপনার গল ব্লাডারের মধ্যেই আপনার গলস্টোন আছে, রুব্রিক আছে ডাইরেক্টলি গলস্টোন পেইন কোলিফর্ম। তারপর হচ্ছে এখানে আমরা 900 থেকে 902 এই পৃষ্ঠাগুলোর মধ্যে আমরা একবার দেখে নিব, 3-4টা পৃষ্ঠা আমরা দেখে নিব যে গল ব্লাডারের অনেকগুলো। এখন কথা হচ্ছে আমরা এই যে ক্লিনিক্যাল রুব্রিকগুলো আছে বা ক্লিনিক্যাল চ্যাপ্টার, এটা হচ্ছে ক্লিনিক্যাল চ্যাপ্টার বা এটাকে আমরা গল ব্লাডারের যদি আমরা দেখি, আমরা যদি এই মার্ফি রেপার্টরিতে দেখব একটা ক্লিনিক্যাল চ্যাপ্টার। এই ক্লিনিক্যাল চ্যাপ্টারের মধ্যে আপনি যদি কোলিলিথিয়াসিস দিয়ে সার্চ দেন সেখানেও মানে আপনারা দেখবেন অনেকগুলো মেডিসিনের লিস্ট আছে, অনেকগুলো। কিন্তু এটা তো আমাদের একটা বিশাল মেডিসিনের লিস্ট, এখান থেকে আমরা কিভাবে যাব? স্বাভাবিকভাবে আমাদের জন্য শুধু একটা মানে আপনার রেফারেন্স থেকে বা জায়গা থেকে আপনি গল ব্লাডার বা গলস্টোনের জন্য বা যে কোনো ডিজিজের জন্য আপনি মেডিসিন সিলেকশন করা আপনার জন্য আমার জন্য আসলে সহজ হবে না। আর এইভাবে সিলেকশন করলে মেডিসিন কাজ করবে এটাও আমাদের বিশ্বাস করা মুশকিল। আমরা এই জন্য হচ্ছে প্রয়োজন একটা রোগীর একটা প্রপার কেস রেকর্ড। আপনি স্বাভাবিকভাবে গলস্টোন এর সাথে অনেক কিছু ফ্যামিলি হিস্ট্রি, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার হিস্ট্রি আছে, টিবি হিস্ট্রি আছে, সিফিলিসের হিস্ট্রি আছে। এগুলো যদি মেডিসিনকে কিভাবে লিংক করব আমরা না জানি, তাহলে আমরা মেডিসিনকে কিভাবে লিংক করব? একটা কেস রেকর্ডের মধ্যে আমাদের অবশ্যই একটা কেস রেকর্ডের এই বিষয়গুলো আছে। আপনি মেন্টাল সিম্পটমস এর মধ্যে দেখি যদি তার প্রচুর পরিমাণে সাইলেন্ট গ্রিফ আছে, অথবা তার খুব সুইসাইডাল টেন্ডেন্সি, অথবা পেশেন্ট মানে আপনার এই যে একা থাকতে চায়, অনেকগুলো বিষয় আছে। তার প্রচন্ড রাগ হলে সে চুপচাপ ঘরে বসে থাকে, অথবা রাগ হলে সে খুবই বকাঝকা করে, অথবা যার উপরে রাগ করে তাকে মেরে, অথবা ডিরেক্টলি না মেরে সে আস্তে আস্তে করে চিন্তা করে সাইকোটিক পেশেন্টের মতো সে ষড়যন্ত্র করে কিভাবে তাকে মারা যায়। এই যে বিষয়গুলো যদি আমরা যদি না জানি, তাহলে এখান থেকে 2-1টা রেফারেন্স থেকেও কিন্তু আমরা খুব বেশি আমরা মানে সাকসেস হওয়া আমাদের জন্য সহজ হবে। এরপরে আমরা চলে যাই অনেক সময় আমরা শুনি যে গলস্টোনের আসলে ট্রিটমেন্ট না। আমরা আসলে কয়টা গলস্টোন ট্রিটমেন্ট করেছি বা কতটুকু প্রপার করছি, এটা হলো একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমরা ক্যান্টের মেটামেডিকা থেকে আমরা জাস্ট শর্টে 2-1টা মানে রেফারেন্স ইউজ করে
এক নম্বর আমরা হচ্ছে নেট্রাম সালফ। এক নম্বর হচ্ছে নেট্রাম সালফ। আপনারা যখন ডক্টর ক্যান্টের ম্যাথমেটিকা লেকচার্স অফ হোমিওপ্যাথিক মেডিকা ডক্টর জেটি ক্যান্ট সাথে নেট্রাম সালফের চ্যাপ্টার যখন পড়বেন তখন দেখবেন স্বাভাবিকভাবে তিনি কি বলছেন, পারভার্টেড বিসিড বাইল দ্যাট রেডিলি ফর্মস যেটা কোলেস্ট্রল, হচ্ছে আপনার এই যে বাইলের যেটা হচ্ছে আপনার এই যে বাইলের কথা বলছে, যেটা আমরা এতক্ষণ বাইলটা পিত্তরসটা ঠিক হয়ে যাবে, যখন বাইলটা পিত্তরসটা ঠিক হয়ে যাবে, বেসিড হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই সেটা যেতে পারবে না, তার গলব্লাডার থেকে বের হয়ে যেতে পারবে না, কোলেস্ট্রল তো স্বাভাবিকভাবেই সেটা আস্তে আস্তে করে কোলেস্ট্রল ফর্ম করবে। ইট কজেস দ্য লিভার টু হেলদি বাইল ন্যাচারাল which সলভেন্ট is অফ the কোলেস্ট্রল। natural solvent of cholesterol. লিভার যদি স্বাভাবিকভাবেই লিভার যদি কিন্তু এফেক্টেড হয়, লিভার তার কিন্তু hepatic যে তার juice, হেপাটিক যে তার জুস দেখা যাচ্ছে, বা তার দেখা যাচ্ছে সেও কিন্তু যখন প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আপনার বাইল সিক্রেশন করতে পারে, তখন কিন্তু কোলেস্ট্রল এমনিতেও ডিজলভ হয়ে যায়, সলভেন্ট হয়ে যায়। When given in homeopathic doses at long intervals, কিন্তু এখন যদি আমরা দেখা যাচ্ছে পেশেন্টের অ্যাকর্ডিং টু দ্য সিম্পটম সিমিলারিটি পেশেন্টের নেট্রাম সালফ প্রয়োজন হবে। নেট্রাম সালফ একটা নেট্রাম সালফ একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন, আসলে এই স্টোন ফর্মেশন তার করা, আসলে এই স্টোন ফর্মেশন করার, টিউমার অনেক ফর্ম বেশি করার নেট্রাম সালফ। ক্যাপাসিটি অনেক বেশি। তো আমরা এই ধরনের পেশেন্টের তো আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে যদি হোমিওপ্যাথিক ডোজ, ডক্টর খান বলছে when given in homeopathic dose at long intervals, দীর্ঘদিন বিরতিতে যদি আপনি এক দুই ডোজ আপনি যদি নেট্রাম সালফ ইউজ করেন, it has cured many cases of gallstone colic, অনেক গলস্টোন কলিক বা গলস্টোনের ব্যথা নেট্রাম সালফ ভাগ করে দিয়েছে। It has removed gallstones in many cases. দেখা গিয়েছে তিনি বলছেন যে অনেক কেসেই দেখা গিয়েছে যে গলস্টোন শুধু নেট্রাম সালফ বের হয়ে গিয়েছে। সেনসিটিভ টু ক্লথিং ওভার দ্য হাইপোকন্ড্রিয়া, নেট্রাম সালফ সিম্পটমস বলে। এবং সেক্ষেত্রে তিনি একটা কেস বলেছেন, যখন নেট্রাম সালফ ডক্টর ক্যান্টের মেডিকেল থেকে পড়বেন তখন দেখবেন যে তিনি একটা কেস বলেছেন। সেই কেসের ক্ষেত্রে তিনি ওভারঅল পেশেন্টের সিম্পটমস কালেকশন করে দেখলেন যে এই পেশেন্ট তার মাথা ব্যথা সহ আদার্স বিভিন্ন রকম কমপ্লেইন নিয়ে আসছে। পরবর্তীতে তিনি নেট্রাম সালফ দিলেন এবং নেট্রাম সালফ দেওয়ার পরে নেট্রাম সালফ তার স্টোনটাকে কিউর করেছে, তার গলস্টোন ডিসঅ্যাপিয়ার, গলস্টোন ডিসঅ্যাপিয়ার। তারপর হচ্ছে লাইকোপোডিয়াম। আমরা লাইকোপোডিয়ামের ক্ষেত্রে ডক্টর ক্যান্টের তিনি বলছেন রাইট হাইপোকন্ড্রিয়াম সোলেন as in liver troubles, like pain Dr. in Cantor liver, right as in liver trouble, of bile, pain in liver, recurrent bilious attacks with vomiting of bile. after He is lico subject of gallstone colic. After lico, the bilious that comes less secretion becomes frequently, normal, the and bilious the secretion becomes normal, heavy spongy and the appearance gallstones as have a though spongy being appearance. এখানে বলছে যে as though গলস্টোনটা being ডিসলভ হয়ে dissolved. গিয়েছে, মানে বলছে যে গলস্টোন মিশে গিয়েছে। ডিজলভ হয়ে, দেন মানে গলস্টোন ডিজলভ হয়ে মিশে গিয়েছে। চিলিডোনিয়ামটা আমরা জাস্ট এটা চিলিডোনিয়াম, মেডিসিনের রেফারেন্স, চিলিডোনিয়ামটা চিলিডোনিয়াম আমরা just এটা This দিয়ে remedy আমরা has মেডিসিনের cured রেফারেন্স শেষ gallstone করব। This remedy has cured gallstone colic. gallstone colic কে কি করে এটা এই cure ওষুধটা করে? গলস্টোন কলিক Practitioners কে কি করে who know কিউর how করে। to direct a remedy relieve gallstone colic in a few minutes, বলছে যে প্র্যাকটিশনার practitioner বলছে যে যারা প্র্যাকটিশনার জানে যে যে মেডিসিনটা কয়েক মিনিটের মধ্যে গলস্টোনকে রিমুভ করতে মানে কি করতে রিলিভ করতে পারে। We have remedies that ডিরেক্টলি act এই on the মেডিসিন circular কয়েক fibers মিনিটের of this we have little remedies tubes. that দেখেন, act on the circular একটা fibers of Dr. this Kent little Mathematica tube. এটাই হলো আপনার দেখেন একটা ডক্টর মজা। ক্যান্টের ম্যাথমেটিকা এটাই তিনি হলো একটা আপনার মেডিসিন কিভাবে কাজ মজা করে, আর কি। আমি তিনি অনেকগুলো একটা মেডিসিন medicine কিভাবে তার একটু পড়ে দেখলাম তিনি কিভাবে কাজ করে সেটাও তিনি বলে দিচ্ছেন। যেমন we have remedies that আমি act অনেকগুলো on the circular medicine- fibers of these little tubes, যে এই লিটল টিউবের যে সার্কুলার ফাইবার আছে সেই ফাইবারের উপরে কাজ করে কে এই চিলিডোনিয়াম, causing them to relax, যার ফলে কি করে Little এর tube, মাধ্যমে এই- এই টিউবটা রিল্যাক্স হয়ে যায় and allow the stone to pass painlessly, এবং একটা বড় স্টোন দেখা যাচ্ছে এটা যখন টিউবের রিল্যাক্স হয়ে যায় সার্কুলার ফাইবার আছে পেইনলেস হয়েতে এটি হয়ে টু পাস পেইনলেস, একটা যখন রিল্যাক্স হয়ে যায় পেইনলেস হয়ে of course there are no stones in the স্টোনটা বেরিয়ে bile. চলে আসে। ইন এ পারফেক্ট এটা অফ আলাদা হেলথ অফ কোর্স দেয়ার আর নো যেটা স্টোনস mainly ইন দ্য বাইল। বলতে চেয়েছি যাই হোক the এটা liver আলাদা duct opens আমরা up যেটা and the মেইনলি stone passes out through the ductus communis colicus। যাই হোক, এছাড়া আমি আর একটা পার্সোনাল কেসের কথা বলেছি, আর হচ্ছে এখানে এটা হচ্ছে একটা আপনার দ্য সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ ইন হোমিওপ্যাথি, এটা অফিসিয়াল পাবলিকেশন ইন্ডিয়ার। এখানে একটা পেশেন্টের কেস হিস্ট্রি দেওয়া আছে, এখানে একটা পেশেন্টের কেস হিস্ট্রি দেওয়া আছে এবং এখানে এই জার্নালে পাবলিশড হয়েছে এই পেশেন্ট। ওভারঅল পেশেন্টের এখানে হিস্ট্রি বলতে গেলে অনেক সময়ের দরকার, বিশেষ করে পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ফিজিক্যাল জেনারেল সিম্পটমস, মেন্টাল সিম্পটমস, আদার্স আল্ট্রাসোনোগ্রাম করে দেখা হয়েছে। প্রত্যেকটা বিষয় দেখার পরে দেখা গেল এই পেশেন্টটাকে আদার্স আল্ট্রাসোনোগ্রাম করে দেখা হয়েছে। প্রত্যেকটা বিষয় দেখার পরে দেখা গেল এই পেশেন্টটাকে বের হয়ে গেছে লাইকোপোডিয়াম দেওয়া হয়েছে এবং লাইকোপোডিয়াম পেশেন্টের যাই হোক স্টোনটা বের হয়ে গেছে এবং পেশেন্ট শেষ
সামারি যদি করতে চাই হোক, আজকের আলোচনা, আমরা একদম এক নম্বর শেষ হচ্ছে কমন গল সামারি ব্লাডার যদি করতে ডিজিজ, চাই আজকের আলোচনা, গলব্লাডারের এক নম্বর হচ্ছে কমন গল ব্লাডার ডিজিজ, গল ব্লাডারের কমন ডিজিজ হচ্ছে আর কোলিলিথিয়াসিস গলব্লাডারের এন্ড লেন্থ আমরা কোলিসিস্টিস। বলছি 10 to 12 সেন্টিমিটার, যদি 12 সেন্টিমিটারের বেশি হয়ে যায় তাহলে ইলংগেটেড, ওয়াইড 3 to 5 লেন্থ আমরা বলছি 10 to 12 সেন্টিমিটার, বেশি হলে যদি ডিসটেন্ডেড, ওয়াইড 3 to নরমাল ওয়াল 5 থিকনেস হচ্ছে সেন্টিমিটার, 5 less than 3 সেন্টিমিটার বেশি হলে মিলিমিটার ইন ফাস্টিং, যদি খালি পেটে লেস দেন 3 মিলিমিটারের থেকে বেশি হয়ে যায় তাহলেও মানে এটা থিক এন্ড। আর সিস্টিক ডাক্ট যেটা আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একদম নেরোয়েস্ট পার্ট, এটার ডায়ামিটার হচ্ছে 2 to 3 মিলিমিটার ইন ডায়ামিটার। তো স্বাভাবিকভাবেই কমন বাইল ডাক্টের লেন্থ 8 সেন্টিমিটার, ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার, এবং ক্লাস নিতে ক্লাস থেকে গেছি বের হয়ে। জি জি, আমাকে শোনা যাচ্ছে? জি, আমাকে শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে, আচ্ছা, এখন শোনা যাচ্ছে। জি আমরা একদম শেষ দিকে চলে এসেছি। তো লং টাইম কোলিসিস্টাইটিস, কোলিলিথিয়াসিস, লং টাইম যদি কোলিলিথিয়াসিস থাকে এবং এর কারণে দেখা যাচ্ছে মে কজ গল ব্লাডার ক্যান্সার হতে পারে। আর আমাদের ক্ষেত্রে অ্যাজ এ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ ভেরি ইফেক্টিভ টু রিজলভ অর এক্সট্রাক্ট গল ব্লাডার স্টোন, অলদো দিস ইজ নট সো ইজি। যদিও এটা কঠিন, কিন্তু যদি আমরা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করি তাহলে সেটা স্টোনটা ডিজলভ হয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ। আমার আলোচনা আজকে এখানেই এই পর্যন্তই ছিল। যারা ধৈর্য ধারণ করে দীর্ঘ সময় থেকে শুনেছেন সবাইকে আন্তরিক মোবারক জানাই। আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই অংশটুকু পরিচালনা করবেন আমাদের ডক্টর আহসান হাবিব। যদি আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। অনেক শুকরিয়া। ইসলাম থেকে বলছিলাম আমিন ভাই, আমি যেটা দেখেছি 5 মিলিমিটারের বেশি আমাদের হোমিওপ্যাথিতে ফ্র্যাকচার করতে পারে না, ডিস্ট্রয়েড করতে পারে না, এটা একটা অভিজ্ঞতা। এবং এইখানে চায়না মেডিসিনটা খুব ভালো কাজ করে, চায়নাটা দিলে তার দুর্বলতা এবং ডাইজেস্টটা খুব ভালো হয়। জি ভাই ধন্যবাদ আপনাকে। আমি মাহমুদা লাকি বলছি। আমার অভিজ্ঞতা হচ্ছে পেশেন্ট 3.7 মিলিমিটার পর্যন্ত, আমার এই পর্যন্ত প্রায় 14টা পেশেন্ট আমি দেখেছি, 3জন কিউর, বাকি কিন্তু কিউর হয় নাই। এবং একজন এখনো প্রায় 11 মাস মেডিসিন খাচ্ছে, খুবই স্লো। আপনারা চাইলে আমি রিপোর্ট পাঠাবো আপনাদের গ্রুপে। এবং এটার সাথে ক্যালকেরিয়া ফ্লোর পটেন্সি এবং ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক ভালো কাজ করে আমার কাছে মনে হয়েছে। এটা আর কি আমার ইয়েটা আমি বললাম। তবে অন্য যে ডক্টর যিনি বললেন যে 5 মিলিমিটারের উপর কাজ হয় না, এটার সাথে আমি সহমত প্রকাশ করছি। জি, আর কারো যদি কোনো প্রশ্ন বা সংযোজন অথবা সম্পূরক কোনো কথা থাকলে আসতে পারে। হামিম ভাই, এই যে কোলিয়েস্টাইটিস আপনি যে কার্সিনোমা বললেন, এই কার্সিনোমা সেল যখন গঠন হয় এই সেলগুলো ডিস্ট্রয়েড করার জন্য লাইকোপোডিয়াম এবং ন্যাট্রাম সালফ যথেষ্ট কি আছে? এ বিষয়ে দুলাল স্যার বা অন্য কারো পরামর্শ নিয়ে, দুলাল স্যার যেহেতু ক্যান্সারের ট্রিটমেন্ট করেন এই লিভার সিরোসিসের, এই বিষয়ে একটা ধারণা নিয়ে সামনে একটা ব্রিফিং দিলে মনে হয় ভালো হয়। কিন্তু কার্সিনোমা সেল গঠন হয়ে গেলে আমাদের মেডিসিনে রিকভার করা কঠিন এবং এক সময় হয় না। বিষয়টা একটু জানতে চাচ্ছি।
জি ভাই ধন্যবাদ। জি কার্সিনোমা ভাই ধন্যবাদ। যখন ওই কার্সিনোমা সেল মানে আপনি বলছেন ক্যান্সার সেল সেল যখন মানে ডেভেলপ হয়ে যায় ক্যান্সার আমাদের যখন মেডিসিন ডেভেলপ হয়ে যায় কোনো মেডিসিনই ঠিকভাবে তখন রেসপন্স আসলে করে কোনো না। মেডিসিন ঠিকভাবে এর রেসপন্স ব্যতীত করে আমরা না। দেখেছি এর অনেক ব্যতীত আমরা পেশেন্টই দেখেছি তারা ওই যে কেমো অনেক রেডিও ব্যক্তি এগুলো নেওয়ার তারা ওই যে পরেও কেমো পেশেন্ট রেডিও আসলে এগুলো নেওয়ার এক্সপায়ার করে। পরেও পেশেন্ট আসলে এক্সপায়ার সেক্ষেত্রে করে। আমাদের হোমিওপ্যাথিতে সেক্ষেত্রে আমাদের আমার হোমিওপ্যাথিতে অভিজ্ঞতা খুবই কম, আপনারা অনেক আমার সিনিয়র মানুষ, অভিজ্ঞতা খুবই কম, আপনারা অনেক আমার মানুষ, যতটুকু পড়াশোনা করে আমরা যতটুকু যতটুকু জানছি পড়াশোনা করে যতটুকু তার আলোকে জানছি, হচ্ছে আমরা যদি কনস্টিটিউশনাল আমি আমরা আমার যদি ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি আমার ক্যান্সারের ব্যক্তিগত পেশেন্ট অভিজ্ঞতায় দেখেছি ক্যান্সারের কেমো পেশেন্ট দেওয়ার পরেও কেমো দেওয়ার যদি পরেও আমরা আমাদের মেডিসিনটা ঠিকভাবে যদি আমরা সিলেকশন করে দিতে মেডিসিনটা পারি, ঠিকভাবে সিলেকশন করে দিতে পারি, হোমিওপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন, সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই, যেহেতু বায়োকেমিক বায়োকেমিক সম্পর্কে আমি আমার ইউজ অভিজ্ঞতা করি। নাই, যেহেতু বায়োকেমিক ইউজ করি আমি না। হোমিওপ্যাথিক মেডিসিনে দেখেছি আমি যদি হোমিওপ্যাথিক ইউজ করে ঠিকভাবে দিতে পারি ক্যান্সার ভালো হয়ে যেতে পারে। তবে দুলাল স্যারের ভাই যে আমিন ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমরা জি হাসান হাবিব ভাই, আমিন ভাই এখন শোনা যাচ্ছে আপনার জি কথা। জি জি আমিন ভাই তবে জি। হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ, তবে মনে জি, হয় জি। আরো তো অভিজ্ঞ মনে হয় আরো অভিজ্ঞ কিছু ডক্টর আমাদের সাথে যুক্ত কিছু হলে যারা অনেক হলে পেশেন্ট দেখেন, অনেক আমাদের পেশেন্ট অনেক দেখেন, সিনিয়র ভাইরা আছেন, আমাদের অনেক তারা আমাদের সিনিয়র সাথে ভাইরা যুক্ত হলে আছেন, তারা যুক্ত হলে আমাদের জন্য জন্য ভালো হবে। আশা করছি আমাদের ক্লাসটা কন্টিনিউ হলে ভাইয়ারাও নিয়মিত ক্লাস নেবেন, আমাদের সাথে থাকবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন, আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা অনেক কিছু পারবো। জি আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাইয়ের সম্পর্ক আলোচনার মধ্য দিয়ে, বিশেষ করে আমাদের সিনিয়র যারা আছেন তাদের হ্যাঁ আমার অভিজ্ঞতা এবং শেয়ারিং এর মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ। যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে কিছুটা আলোচনা হলো, এরপরে বিস্তারিত আর একটা ক্লাস আছে আমাদের। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে লাইকোপোডিয়ামের উপরে একটা ক্লাস আছে, ক্লাসে নিতে এবং আগামী সপ্তাহে যেন কি বিষয়ে ক্লাস আছে ভাই? লাইকোপোডিয়াম কোলিস্টেটিসিস উপরে ক্লাস নেবেন এই কথা বলছেন আপনারা। ফ্যাটি লিভার অ্যান্ড